সো হ্যালো গাইস, গত ক্লাসে আমরা দেখেছি যে নতুনদের জন্য বিসিএস এর 12 আগস্ট 2026-এর যেগুলো আমি পেরেছি এবং পারিনি সেগুলোর ব্যাখ্যা আজকে আমি দেখব। যেগুলো আমরা পেরেছি সেখান থেকে 16 থেকে শুরু করব আমরা। তো যে খনিজ থেকে অর্থনৈতিকভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাকে কি বলা হয়, সেটা হচ্ছে আকরিক। যে খনিজ বা প্রাকৃতিক সম্পদ খনিজ বা যে খনিজ বা প্রাকৃতিক খনিজ সমৃদ্ধ পদার্থ থেকে অর্থনৈতিকভাবে লাভজনক উপায়ে ধাতু নিষ্কাশন করা যায় তাকে আকরিক বা ওর বলে। আকরিক আকরিকে কোনো মূল্যবান ধাতু বা ধাতব যৌগ এমন পরিমাণে উপস্থিত থাকে যা থেকে ধাতু নিষ্কাশন অর্থনৈতিকভাবে সম্ভব। আকরিকের সাথে সাধারণত মাটি, বালি, শিলা ও অন্যান্য অবাঞ্ছিত পদার্থ মিশ্রিত থাকে। এসব অপদ্রব্যকে গ্যাং বা গ্যাঙ্গিউ বলে। কোনো খনিজকে আকরিক হিসেবে গণ্য করার ক্ষেত্রে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ: খনিজে ধাতুর পরিমাণ বা ঘনত্ব, খনন ও পরিবহনের ব্যয়, ধাতু নিষ্কাশনের প্রযুক্তি ও ব্যয়, ধাতুটির বাজার মূল্য, খনিজ ভাণ্ডারের আকার ও অবস্থান। এসব বিবেচনায় ধাতু নিষ্কাশন লাভজনক হলে সেই খনিজ বা খনিজ সমৃদ্ধ পদার্থকে আকরিক বলা হয়। খনিজ ও আকরিকের সম্পর্ক: খনিজ প্রকৃতিতে পাওয়া নির্দিষ্ট রাসায়নিক গঠন ও বৈশিষ্ট্য সম্পন্ন অজৈব পদার্থ। আকরিক যে খনিজ বা খনিজ সমৃদ্ধ পদার্থ থেকে মূল্যবান উপাদান অর্থনৈতিকভাবে নিষ্কাশন করা যায় তাই সব আকরিক খনিজ সমৃদ্ধ পদার্থ, কিন্তু সব খনিজ আকরিক নয়। কয়েকটি পরিচিত আকরিক: লোহার আকরিক, হেমাটাইট ও ম্যাগনেটাইট; অ্যালুমিনিয়ামের আকরিক, বক্সাইট; তামার আকরিক, কপার পাইরাইট বা চালকোপাইরাইট; দস্তার আকরিক, জিঙ্ক ব্লেন্ড বা স্যালোরাইট। অন্যান্য অপশন: সংকর ধাতু, দুই বা ততোধিক মৌলের সমসত্ব মিশ্রণ যার অন্তত একটি ধাতু, যেমন পিতল ও ব্রোঞ্জ। অধাতু, ধাতব ধর্মবিহীন মৌল বা পদার্থকে অধাতু বলা হয়, যেমন অক্সিজেন, সালফার ও কার্বন। জীবাশ্ম, অতীতে জীব বা দেহের সংরক্ষিত অবশেষ, ছাপ বা চিহ্নকে জীবাশ্ম বলা হয়। পিত্ত ও অগ্ন্যাশয় রস প্রথমে ক্ষুদ্রান্তে কোন অংশে প্রবেশ করে? ডিউডেনাম। পিত্ত ও অগ্ন্যাশয় রস ক্ষুদ্রান্তের প্রথম অংশ ডিউডেনামে প্রবেশ করে। ডিউডেনামে পাচক রসের প্রবেশ: ডিউডেনাম হল পাকস্থলীর পরবর্তী ও ক্ষুদ্রান্তের প্রথম অংশ। পাকস্থলী থেকে আংশিক পরিপাকৃত অম্লীয় খাদ্যমণ্ড পাইলোরিক স্ফিংটারের মাধ্যমে এখানে প্রবেশ করে। যকৃতে উৎপন্ন পিত্তনালীর মাধ্যমে পরিবাহিত হয়। খাবারের মধ্যবর্তী সময় পিত্তের একটি অংশ পিত্তথলিতে সঞ্চিত ও ঘনীভূত থাকে। অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় নালীর মাধ্যমে বাইকার্বনেট ও বিভিন্ন পরিপাকীয় এনজাইম ডিউডেনামে আসে। প্রধান পিত্তনালী ও প্রধান অগ্ন্যাশয় নালী সাধারণত যুক্ত হয়ে ডিউডেনামের দ্বিতীয় বা নিম্নগামী অংশে উন্মুক্ত হয়। পিত্তে পরিপাকীয় এনজাইম থাকে না। এর পিত্তলবণ চর্বির বড় গোলককে ক্ষুদ্র ফোঁটায় বিভক্ত করে, ফলে লাইপেজ এনজাইমের কাজ করার ক্ষেত্র বৃদ্ধি পায়। অগ্ন্যাশয় রসের অ্যামাইলেজ শর্করা, প্রোটিএজজাত এনজাইম, আমিষ ও লাইপেজ চর্বি পরিপাকে অংশ নেয় এবং বাইকার্বনেট পাকস্থলী থেকে আসা অম্লীয় খাদ্যমণ্ডকে প্রশমিত করতে সাহায্য করে। ডিউডেনামে নিজস্ব নিঃসরণ ও পরিপাক ও অম্লীয়তার নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এরপর খাদ্যমণ্ড জুজেনাম ও ইলিয়ামের দিকে অগ্রসর হয় এবং পরিপাকজাত পুষ্টি শোষিত হতে থাকে। নালীগুলো অধিকাংশ মানুষের ক্ষেত্রে যুক্ত হয়ে প্রবেশ করলেও শারীরস্থানিক ভিন্নতার পৃথকভাবে ও উন্মুক্ত হতে পারে। অন্যান্য অপশন: জুজেনাম ও ইলিয়াম পুষ্টি শোষণে গুরুত্বপূর্ণ, তবে পিত্ত ও প্রধান অগ্ন্যাশয় রসের প্রাথমিক প্রবেশস্থান নয়। সিকাম বৃহদান্ত্রের প্রথম অংশ। নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? ভূতাপীয় শক্তি। ভূতাপীয় শক্তি একটি নবায়নযোগ্য শক্তির উৎস।
পৃথিবীর অভ্যন্তরে প্রাকৃতিকভাবে উৎপন্ন ও সঞ্চিত তাপ ব্যবহার করে এ তাপ শক্তি পাওয়া যায়। ভূতাপীয় শক্তি। ভূতাপীয় শক্তির ইংরেজি নাম জিওথার্মাল এনার্জি। জিও শব্দের অর্থ পৃথিবী এবং থার্মাল এর অর্থ তাপ সংক্রান্ত। পৃথিবীর অভ্যন্তরে উত্তপ্ত শিলা, ম্যাগমা, গরম পানি ও বাষ্প থেকে পাওয়া তাপকে ভূতাপীয় শক্তি বলা হয়। পৃথিবীর অভ্যন্তরে তেজস্ক্রিয় মৌলের ধীর ক্ষয় এবং পৃথিবী গঠনের সময়কার অবশিষ্ট তাপ ভূতাপীয় শক্তির প্রধান উৎস। ভূতাপীয় শক্তি নবায়নযোগ্য হওয়ার কারণ: পৃথিবীর অভ্যন্তরে প্রাকৃতিকভাবে তাপ উৎপাদন অব্যাহত থাকে। ভূগর্ভস্থ পানির বৃষ্টিপাত ও প্রাকৃতিক জলচক্রের মাধ্যমে পুনরায় পূরণ হতে পারে। উপযুক্ত ব্যবস্থাপনায় উত্তপ্ত তরল পুনরায় ভূগর্ভে প্রবেশ করিয়ে ভূতাপীয় ভাণ্ডার দীর্ঘদিন ব্যবহার করা যায়। তাই প্রচলিত শক্তি শ্রেণীবিন্যাসে ভূতাপীয় শক্তিকে নবায়নযোগ্য শক্তির উৎস বলা হয়। ভূতাপীয় শক্তির ব্যবহার: বাষ্পের সাহায্যে টারবাইন ও জেনারেটর চালিয়ে বিদ্যুৎ উৎপাদন। ভবন ও গ্রিনহাউস উষ্ণরেখা গরম পানির সরাসরি ব্যবহার। শিল্প কারখানায় প্রয়োজনীয় তাপ সরবরাহ। জিওথার্মাল হিট পাম্প এর সাহায্যে ভবন গরম ও ঠান্ডা রাখা। ভূতাপীয় বিদ্যুৎ কেন্দ্রে শক্তির রূপান্তর: ভূ অভ্যন্তরে তাপশক্তি, বাষ্পের গতিশক্তি, টারবাইনের যান্ত্রিক শক্তি, বৈদ্যুতিক শক্তি। অন্যান্য অপশন: লিগনাইট। লিগনাইট কয়লার সর্বনিম্ন স্তর বা নিম্নমানের একটি ধরন। কয়লা তৈরি হতে মিলিয়ন বছর লাগে বলে এটি অনবায়নযোগ্য জীবাশ্ম জ্বালানি। প্রাকৃতিক গ্যাস: এটি প্রধানত মিথেন সমৃদ্ধ জীবাশ্ম জ্বালানি। গঠনে দীর্ঘ ভূতাত্ত্বিক সময় লাগে বলে এটি নবায়নযোগ্য নয়। ইউরেনিয়াম: এটি নিউক্লিয় বিদ্যুৎ কেন্দ্রে বিভাজনযোগ্য জ্বালানি হিসেবে ব্যবহৃত একটি জীবাশ্ম সীমিত খনিজ সম্পদ, তাই অনবায়নযোগ্য। পারমাণবিক চুল্লির নিয়ন্ত্রণ দণ্ড সাধারণত কী কাজ করে? অতিরিক্ত নিউট্রন শোষণ করে। পারমাণবিক চুল্লির নিয়ন্ত্রণ দণ্ড নিউট্রন শোষণ করে নিউক্লিয় বিভাজনের শৃঙ্খলা, বিক্রিয়ার হার ও চুল্লির শক্তি উৎপাদন নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ দণ্ড নিউট্রন শোষণক্ষম পদার্থ দিয়ে তৈরি দণ্ড। পাত বা নলের মতো একটি উপাদান। এতে সাধারণত বোরন, হাফনিয়াম বা ক্যাডমিয়ামের মতো নিউট্রন শোষণকারী পদার্থ ব্যবহার করা হয়। এই চুল্লির কোরে প্রবেশ করানো বা কোর থেকে আংশিকভাবে বের করার মাধ্যমে বিভাজন বিক্রিয়ার হার নিয়ন্ত্রণ করা হয়। নিয়ন্ত্রণ দণ্ডের কাজ: নিউক্লিয় বিভাজনে শক্তির পাশাপাশি নতুন নিউট্রন নির্গত হয়। এসব নিউট্রন অন্য বিভাজনযোগ্য নিউক্লিয়াসে আঘাত করে আরও বিভাজন ঘটাতে পারে। নিউট্রন দণ্ড কিছু নিউট্রন শোষণ করে নেওয়ার পরবর্তী বিভাজনের জন্য উপলভ্য নিউট্রন সংখ্যা কমে যায়। ফলে শৃঙ্খল বিক্রিয়ার হার ও চুল্লির শক্তি উৎপাদন নিয়ন্ত্রিত থাকে। নিয়ন্ত্রণ দণ্ডের অবস্থান ও বিক্রিয়ার হার: দণ্ড অধিক পরিমাণ কোরে প্রবেশ করালে বেশি নিউট্রন শোষিত হয় এবং বিভাজনের হার কমে। দণ্ড কোর থেকে বের করলে কম নিউট্রন শোষিত হয় এবং বিভাজনের হার বাড়তে পারে। দণ্ড সম্পূর্ণ প্রবেশ করালে শৃঙ্খল বিক্রিয়া দ্রুত কমিয়ে চুল্লি বন্ধ করতে সহায়তা করে। নিয়ন্ত্রণ দণ্ড ও মডারেটরের পার্থক্য: নিয়ন্ত্রণ দণ্ড নিউট্রন শোষণ করে বিভাজনের হার নিয়ন্ত্রণ করে। মডারেটর দ্রুত গতির নিউট্রনকে ধীর করে যাতে নির্দিষ্ট ধরনের চুল্লিতে বিভাজন সহজে চলতে পারে। অন্যান্য অপশন: নিউট্রনের গতি বৃদ্ধি। নিয়ন্ত্রণ দণ্ড নিউট্রনের গতি বাড়ায় না, এটি নিউট্রন শোষণ করে। জ্বালানি সমৃদ্ধ: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুল্লির বাইরে সম্পন্ন একটি জ্বালানি প্রস্তুতকরণ প্রক্রিয়া। নিয়ন্ত্রণ দণ্ড জ্বালানিতে বিভাজনযোগ্য আইসোটোপের পরিমাণ বাড়ায় না, তাপকে বিদ্যুতে রূপান্তর করে। চুল্লিতে উৎপন্ন তাপ দিয়ে বাষ্প তৈরি করা হয়। বাষ্প টারবাইন ঘোরায় এবং জেনারেটর যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। দেহের প্রধান নিয়ন্ত্রণকারী অঙ্গ কোনটি? মস্তিষ্ক।
দেহের প্রধান নিয়ন্ত্রণকারী অঙ্গ হলো মস্তিষ্ক। একে আবার দেহের চালক বলা হয়। মস্তিষ্ক ও সংবেদী অঙ্গ। মস্তিষ্ক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গ এবং এটি কোরটির ভিতরে সুরক্ষিত অবস্থায় থাকে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অপর প্রধান অংশ হচ্ছে সুষমাকাণ্ড। চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বকের সংবেদী গ্রাহক আলো, শব্দ, গন্ধ, স্বাদ, স্পর্শ, তাপমাত্রা ও ব্যথার মতো উদ্দীপনা শনাক্ত করে। এসব তথ্য স্নায়ুর মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায়। মস্তিষ্ক আগত সংবেদী তথ্য গ্রহণ ও বিশ্লেষণ করে। এরপর প্রয়োজন অনুসারে পেশি ও বিভিন্ন অঙ্গে নির্দেশ পাঠিয়ে উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করে। মস্তিষ্ক চিন্তা, স্মৃতি, ভাষা, আবেগ, সচেতন অনুভূতি এবং ইচ্ছাস্বাধীন চলন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মস্তিষ্ক কাণ্ড শ্বসন ক্রিয়া, হৃদস্পন্দন ও রক্তচাপ নিয়ন্ত্রণের মতো বহু জীবন ধারণমূলক কাজে অংশ নেয়। লঘু মস্তিষ্ক দেহের চলনের সমন্বয়, অঙ্গভঙ্গি ও ভারসাম্য রক্ষায় সহায়তা করে। তবে দেহের প্রতিটি প্রতিক্রিয়ার জন্য মস্তিষ্কের সচেতন নির্দেশ প্রয়োজন হয় না। কিছু দ্রুত প্রতিবর্তী ক্রিয়া সুষমাকাণ্ডের মাধ্যমে সম্পন্ন হতে পারে। মস্তিষ্ক, সুষমাকাণ্ড ও প্রান্তীয় স্নায়ু সম্মিলিতভাবে দেহের স্নায়বিক উন্নয়ন, নিয়ন্ত্রণ ও সমন্বয় সম্পন্ন করে। অন্যান্য অপশন: কান শ্রবণ ও ভারসাম্য সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। নাক গন্ধ শনাক্তকারী সংবেদী অঙ্গ। চোখ আলো সংগ্রহ করে দৃষ্টি সংক্রান্ত সংকেত মস্তিষ্কে পাঠায়। বায়োগ্যাসের প্রধান দাহ্য উপাদান কোনটি? মিথেন। বায়োগ্যাস প্রধান দাহ্য উপাদান হলো মিথেন, CH4। বায়োগ্যাসের মিথেন পুড়িয়ে তাপ ও বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। বায়োগ্যাস হলো জৈব পদার্থের অবায়বীয় পচনের ফলে উৎপন্ন গ্যাসের মিশ্রণ। গোবর, প্রাণীজ বর্জ্য, খাদ্য বর্জ্য, পয়ঃবর্জ্য এবং অন্যান্য জৈব পদার্থ অক্সিজেনের অনুপস্থিতিতে অণুজীব দ্বারা পচলে বায়োগ্যাস তৈরি হয়। এই প্রক্রিয়াকে অবায়বীয় পরিপাক বা অ্যানারোবিক ডাইজেশন বলা হয়। বায়োগ্যাসের প্রধান উপাদান: মিথেন, CH4। প্রধান দাহ্য ও শক্তি উৎপাদনকারী প্রধান উপাদান: কার্বন ডাইঅক্সাইড, CO2। প্রধান অদাহ্য উপাদান: এছাড়া অল্প পরিমাণে জলীয় বাষ্প, হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন ও অন্যান্য গ্যাস থাকতে পারে। সাধারণ বায়োগ্যাসে মিথেনের পরিমাণ 50 থেকে 75% হতে পারে। পর্যাপ্ত অক্সিজেন মিথেন এর সম্পূর্ণ দহনে কার্বন ডাইঅক্সাইড, পানি ও তাপ উৎপন্ন হয়। মিথেন প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস তাপ। এ কারণে বায়োগ্যাস রান্না, পানি গরম করা এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। অন্যান্য অপশন: নাইট্রোজেন। এটি সাধারণ অবস্থায় দাহ্য নয় এবং বায়োগ্যাসের প্রধান শক্তি উৎপাদনকারী উপাদানও নয়। অক্সিজেন নিজে দাহ্য নয়, এটি অন্য পদার্থের দহনে সহায়তা করে। অবায়বীয় পরিবেশে বায়োগ্যাস উৎপন্ন হওয়ায় এতে অক্সিজেনের পরিমাণ সাধারণত খুব কম। সালফার ডাই অক্সাইড, এটি বায়োগ্যাসের প্রধান দাহ্য উপাদান নয়। অপরিশোধিত বায়োগ্যাসে অল্প পরিমাণে হাইড্রোজেন সালফাইড H2S থাকতে পারে। সালফার ডাই অক্সাইড এটি বায়োগ্যাসের প্রধান দাহ্য উপাদান নয়। অপরিশোধিত বায়োগ্যাসে অল্প পরিমাণে হাইড্রোজেন সালফাইড H2S থাকতে পারে। সালফার ডাই অক্সাইড নয়। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী কোশ্চেনগুলো আলোচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।